চলে এসেছি ইতিহাসের সহজ পাঠের আজকে চতুর্থ সিরিজ নিয়ে। এই সিরিজে আমরা মৌর্য বংশ থেকে ভারতের ইতিহাস দেখব, প্রাচীন যুগের যে ভারতের ইতিহাস। এর আগে আমরা মগধের উত্থান ও আলেকজান্ডারের ভারত আক্রমণ দেখেছিলাম। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মৌর্য বংশ। দেখো, এই যে মৌর্য বংশ, এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো হলো, এই চন্দ্রগুপ্ত মৌর্য মোটামুটি 322 বিসি থেকে 297 বিসি পর্যন্ত কিন্তু রাজত্ব করেছিলেন। তিনি চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ওনার সাহায্যে নন্দদের কিন্তু উৎখাত করে মৌর্য বংশ স্থাপন করেছিলেন। তো এই প্রসঙ্গে বলি, এই চাণক্য যে ব্যক্তি, ইনি খুবই গুরুত্বপূর্ণ মৌর্য বংশ স্থাপনের ক্ষেত্রে, কারণ এনার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ধননন্দকে পরাস্ত করে কিন্তু মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। চন্দ্রগুপ্তকে গ্রিক যে শিক্ষাবিদরা ছিলেন বা স্কলাররা ছিলেন তাকে স্যান্ডোকোট্টাস আখ্যা দিয়েছিলেন। এই লাইনটা লাগবে, স্যান্ডোকোট্টাস। এই স্যান্ডোকোট্টাস উপাধিকার চন্দ্রগুপ্ত মৌর্যের। দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য যখন ভারতবর্ষে রাজত্ব শুরু করতে চলেছেন, তখন ভারতের এই অংশে মোটামুটি মৌর্যরা রাজত্ব করা শুরু করেছিল। তো তখন এই যে সিন্ধু উপত্যকা বা ঝিলম উপত্যকায় কিন্তু আলেকজান্ডার কিন্তু নন্দদের সময় আক্রমণ করে দিয়েছিলেন। এই অঞ্চলে আলেকজান্ডারের আক্রমণ হয়ে যায় এই নন্দদের সময় এই জায়গাতে। তো তখন আলেকজান্ডার যখন চলে গেছিলেন, আলেকজান্ডার যখন এখান থেকে চলে যান, তখন এখানে কিন্তু মৌর্যরা আস্তে আস্তে রাজত্ব স্থাপন করে দেয় নন্দদের উৎখাত করে। এই জায়গাতে কিন্তু মৌর্যদের রাজত্ব স্থাপন কিন্তু হয়ে গেছিল। এইবার দেখো, যেটা বলার সেটা হচ্ছে, এই আলেকজান্ডার চলে যাওয়ার সময় এইখানে একজন সেনাপতিকে দায়িত্ব দিয়ে গেছিলেন, তার নাম সেলুকাস নিকেটার। এই অঞ্চলে যাকে দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে সেলুকাস নিকেটার। এই সেলুকাস নিকেটার চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বা সেলুকাস নিকেটারের যে মেয়ে, তার সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহর প্রস্তাব নিয়ে একজনকে পাঠিয়েছিলেন এই মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত জায়গায়। তার নাম ছিল মেগাস্থিনিস। এই মেগাস্থিনিস কিন্তু সেলুকাসের দূত হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে আসেন। মূলত কেন আসেন? আসেন এই চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের মেয়ের বিবাহ স্থাপনের উদ্দেশ্যে। এই মেগাস্থিনিস ভারতবর্ষে এসে তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা রচনা করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ কিন্তু ইন্ডিকা কিন্তু ভারতবর্ষে এসে রচনা করেছিলেন। মূলত মেগাস্থিনিস এসেছিলেন সেলুকাসের মেয়ের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহের সম্পর্ক স্থাপন করার জন্য বা ম্যারেজ অ্যালায়েন্স করার জন্য। এছাড়াও চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন ব্যবস্থা সম্বন্ধে আমরা জানতে পারব কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র গ্রন্থে। এই বইটার নাম আসে অর্থশাস্ত্র। এই বইটির লেখা কৌটিল্য, যার অপর নাম বিষ্ণুগুপ্ত বা চাণক্য। মোটামুটি দেখো, এই যে মৌর্য সাম্রাজ্য এই অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল, আর এই অঞ্চলে রাজত্ব করছিল তৎকালীন সময় আলেকজান্ডারের দূত সেলুকাস নিকেটার। এইখান থেকে মেগাস্থিনিসকে এই জায়গায় পাঠান। এই জায়গায় পাঠিয়ে কিন্তু ম্যারেজ অ্যালায়েন্সের চেষ্টা কিন্তু করা হয়েছিল, এবং তার লেখা ইন্ডিকা যে বইটি, সেটা থেকেও কিন্তু আমরা চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে জানতে পারি। এই চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, এবং মাইসোরের নিকট শ্রাবণ বেলাগোলাতে তিনি তার শেষ জীবনটা কাটান। তার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন ভদ্রবাহু। এই ভদ্রবাহু একজন বিখ্যাত পণ্ডিত। এই ভদ্রবাহুর সঙ্গে তিনি শেষ জীবনটা শ্রাবণ বেলাগোলায় কাটিয়েছিলেন, এবং তিনি জৈন ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবং এইখানে এই যে শ্রাবণ বেলাগোলায় তিনি গেছিলেন, এই শ্রাবণ বেলাগোলা জায়গাটা একটা বিশেষ গুরুত্ব আছে। এই শ্রাবণ বেলাগোলা জায়গাতে না গোমতেশ্বর মূর্তি আছে। গোমতেশ্বর মূর্তি বা গোমতেশ্বর স্ট্যাচু শ্রাবণ বেলাগোলাতে আছে। গোমতেশ্বর, এই গোমতেশ্বর মূর্তি ভারতের সবচেয়ে বড় মূর্তি ছিল। এখন অবশ্য সর্দার বল্লভভাই স্ট্যাচু ভারতের বড় মূর্তি। হ্যাঁ, সেখানে তিনি স্টারভেশন বা তীব্রভাবে উপোস করে মারা যাওয়া, সেটা কিন্তু গ্রহণ করেছিলেন। এছাড়া দেখো, বিশাখ দত্ত তার আমলে মুদ্রা রাক্ষস লিখেছিলেন। দেবী চন্দ্রগুপ্তম লিখেছিলেন বিশাখ দত্ত। এই মুদ্রা রাক্ষস আর দেবী চন্দ্রগুপ্তম দুটো গুরুত্বপূর্ণ কাহিনী। এই মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের শত্রুরা। তো বিশাখ দত্ত সম্বন্ধে আমরা জানলাম, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে আমরা জানলাম।
এবার আমরা দেখে নিই চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার সম্পর্কে। দেখো, মৌর্য বংশের দ্বিতীয় রাজা হচ্ছে বিন্দুসার। তাকে গ্রিকরা অমিত্রাঘাত উপাধি দিয়েছিল, তাহলে বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রাঘাত। চন্দ্রগুপ্ত মৌর্য তার পিতৃ বিন্দুসারকে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী, মানে আমাদের যে পেনিনসুলার ইন্ডিয়া রয়েছে, সেই পেনিনসুলার ইন্ডিয়াটাকে দখলের আদেশ দিয়েছিলেন। এবং বিন্দুসারের মৃত্যুর আগ দিয়ে সমগ্র সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ, মানে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগটাই মৌর্য শাসনের আওতায় চলে এসেছিল। আর একটা প্রশ্ন যেটা দরকার হবে সেটা হচ্ছে গ্রিক অ্যাম্বাসেডার বা গ্রিক দূত দেমিয়াখস কিন্তু বিন্দুসারের আমলে ভারতে এসেছিলেন। তাহলে মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, দেমিয়াখস এসেছিলেন বিন্দুসারের আমলে। এবার আমরা দেখছি প্রাচীন ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক সম্রাট অশোকের বিষয়ে। দেখো, অশোক সম্রাট হওয়ার আগে অশোকের পিতা বিন্দুসার অশোককে তক্ষশিলা ও উজ্জয়িনীর ভাইসরয় করে পাঠিয়েছিলেন বা নিয়োগ করেছিলেন। তিনি উজ্জয়িনীতে ছিলেন যখন বিন্দুসার মারা যান। তো প্রশ্ন আসে, অশোক শাসক হওয়ার আগে কোথাকার ভাইসরয় ছিলেন? তক্ষশিলা ও উজ্জয়িনীর ভাইসরয় ছিলেন কিন্তু অশোক। বিন্দুসারের মৃত্যুর সময় তিনি ছিলেন উজ্জয়িনীতে। অশোকের সম্রাট হওয়াটা বেশ 4 বছর মতো পিছিয়ে যায়। তার কারণ কি, অশোকের অনেক ভাই ছিল। সমস্ত ভাইদের কথিত আছে অশোক সিংহাসনে বসার আগে 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। এই কর্মকাণ্ড করতে তার 4 বছর সময় লেগে গেছিল। অশোক সম্বন্ধে যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের জেনে নেওয়া দরকার সেটা হলো, তিনি প্রথম ঐতিহাসিক রাজা যিনি লোকেদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতেন। এই লাইনটা মনে রেখো, টু মেনটেন ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ পিপল থ্রু হিজ ইনস্ক্রিপশন। তার যে শিলালেখ, সেই শিলালেখগুলোর মাধ্যমে তার বার্তা তিনি সরাসরি লোকের কাছে পৌঁছে দিতেন। তার যে শিলালেখ বা ইনস্ক্রিপশন, সেগুলি ব্রাহ্মী, খারষ্টি, অ্যারামিক ও গ্রিক ভাষায় লেখা। আর এই যে অশোকের শিলালিপি, এটা প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। তো অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেছিলেন কে? জেমস প্রিন্সেপ। পরবর্তী ক্ষেত্রে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তর নিকট। এই উপগুপ্ত নামটা খুবই জরুরি। এই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তের নিকট। প্রথম জীবনে তিনি কিন্তু চরম অত্যাচারী শাসক ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংস নীতি পালন করতে শুরু করেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন উপগুপ্তর নিকট। অশোকের রাজ্যসীমা বিরাট ছিল। একেবারে হিন্দুকুশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বা বাংলা পর্যন্ত, তৎকালীন আফগানিস্তান, বালচিস্তান ধরে সম্পূর্ণ ভারতবর্ষ, সামান্য কিছু অংশ বাদ দিয়ে প্রায় পুরো ভারতবর্ষটাই তার সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তিনি কাশ্মীর ও নেপালকেও তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। ভারতের ইতিহাসে তথা অশোকের জীবদ্দশায় কলিঙ্গ যুদ্ধ একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বা রয়েছে। দেখো, কলিঙ্গ যুদ্ধ 261 BC-তে হয়েছিল। এই কলিঙ্গ যুদ্ধের কথা আমরা জানতে পারি অশোকের ত্রয়োদশ শিলালেখ থেকে, 13th রক এডিক্ট থেকে কিন্তু আমরা এই কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পারি। তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল অশোকের আমলে 261 BC-তে। এই যুদ্ধ তার যে অত্যাচারী, তার যে নেচার, সেটা পরিবর্তন হয়ে যায় এই যুদ্ধের ফলে। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উপভুক্তর কাছে এবং তারপর থেকে তিনি অহিংস নীতি পালন করতে শুরু করে দেন। এর পরবর্তী যুগে জানতে হবে, ধর্মশাল শব্দটি জানতে হবে। তিনি ধর্মশাল তৈরি করেছিলেন, হসপিটাল তৈরি করেছিলেন। এবার দেখো, তিনি ধর্ম মহাপাত্র অ্যাপয়েন্ট করেছিলেন বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য। ছোট ছোট গ্রুপ তৈরি করেছিলেন, মহিলাদেরও সেই গ্রুপের মধ্যে ছিল। প্রশ্ন আসে, ধর্ম মহাপাত্র বা এই বিষয়টি কার আমলে তৈরি হয়? এই ধর্ম মহাপাত্র বা ধর্ম প্রচারের জন্য ছোট ছোট যে গ্রুপ, যে সোশ্যাল গ্রুপ যেটা প্রোপাগেট করবে ধর্মকে, সেটা কিন্তু অশোকের আমলে তৈরি হয়েছিল। তিনি বৌদ্ধ ধর্মকে শুধু ভারতবর্ষের মধ্যেই না, তিনি চেয়েছিলেন সিলন বা বর্তমান শ্রীলঙ্কা, বার্মা ইত্যাদি দেশে যেন এই ধর্মটা ছড়িয়ে পড়ে। এর জন্য তার পুত্র মহেন্দ্র আর কন্যা সঙ্গমিত্রকে সিংহলে পাঠিয়েছিলেন।
নাম বুদ্ধাশোক ও অশোক, এই যে বিষয় দুটি, এটি অশোকের মাস্কি শিলালেখ থেকে আমরা জানতে পারি। এটা লিখে নাও, বুদ্ধাশোক, অশোকের নাম ছিল বুদ্ধাশোক, এটা মাস্কি শিলালেখ থেকে জানতে পারি। আর অশোকের অপর নাম ধর্মাশোক, এটা আমরা সারনাথের শিলালিপি থেকে জানতে পারি। এই লাইন দুটো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। দেখো একটা বিষয়, অশোকের অপর নাম দেবনামপ্রিয় ও প্রিয়দর্শী। এই দেবনামপ্রিয়র অর্থ হচ্ছে বিলভ টু দ্য গড, আর প্রিয়দর্শীর কথা হচ্ছে প্লেজিং অ্যাপিয়ারেন্স। এই অশোকের যে উপাধিগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় আসা যাওয়া করে। এইবার দেখো অশোক সম্বন্ধে আর যেগুলো জানার দরকার আমাদের, সম্রাট অশোকের তৈরি যে লায়ন স্ট্যাচু, সেটা আমাদের ভারতের বা ইন্ডিয়ান রিপাবলিকের এমব্লেম বা চিহ্ন। এটাকে সারনাথে যে অশোকের পিলার আছে সেখান থেকে নেওয়া হয়েছিল। যে 4 লায়ন ক্যাপিটাল, যাকে আমরা অশোক স্তম্ভ বলে চিনি, এই যে অশোক স্তম্ভ, এটা কিন্তু সম্রাট অশোকের তৈরি। 4 লায়ন ক্যাপিটাল বা অশোক স্তম্ভ, সেটা হলো ইন্ডিয়ান রিপাবলিকের এমব্লেম। অশোকের আমলে বিভিন্ন গুরুকুল, বুদ্ধিস্ট মনার্সি ডেভেলপ হয়েছিল, এবং তক্ষশিলা ইউনিভার্সিটি তৈরি হয়, বেনারসি ইউনিভার্সিটি তৈরি হয়, যেটা সেই যুগের একটা গুরুত্বপূর্ণ অবদান। কৌটিল্যের অর্থশাস্ত্র, ভদ্রবাহুর কল্পসূত্র, বুদ্ধিক টেক্স, কথাভাত্তু, জৈন টেক্স, ভগবতী সূত্র, আচরঙ্গ সূত্র এবং দশাভাকলিক সেই আমলের গুরুত্বপূর্ণ সাহিত্য। তো যেগুলো বললাম, কৌটিল্যের অর্থশাস্ত্র, ভদ্রবাহুর কল্পসূত্র, এই বই দুটোর নাম কিন্তু পরীক্ষায় আসে। এইবার এক ঝলকে দেখে নিই মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। দেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, অশোক শেষ দিকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে যান এবং অহিংস নীতি পালন করতে শুরু করেন। এর জন্যে তার পরবর্তী যে রাজারা, তারা সঠিকভাবে সাম্রাজ্যকে ধরে রাখতে পারেনি। এছাড়া তৎকালীন সময়ে অশোক বৌদ্ধ হয়ে যাওয়ায় ব্রাহ্মণরা তার প্রতি বিরূপাচরণ শুরু করে, ভেতরে ভেতরে একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করে। এবং দেখো অশোকের যে পরবর্তী রাজারা ছিল, তারা যথেষ্ট দুর্বল ছিল, যে কারণে তারা সাম্রাজ্যকে আর ধরে রাখতে পারেনি। এর পরবর্তী প্রশ্ন যেটা মৌর্য সম্রাট সম্বন্ধে বা মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে বৃহদ্রথ, যাকে পুষ্যমিত্র সিংহ, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র সিংহ, যাকে হত্যা করেন 185 বিসিতে। তাহলে মৌর্য বংশের শেষ সম্রাটকে বৃহদ্রথ। মৌর্য বংশ সম্বন্ধে প্রাথমিকভাবে এই কথাগুলো তোমাদের জানতে হবে। এরপরে তোমরা ধীরে ধীরে মৌর্য বংশ সম্বন্ধে আরও পড়া শুরু করবে। আমি বারবার বলছি, প্রথমে ইতিহাসের স্ট্রাকচার, তারপরে গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে প্রথমে পড়া। এইটুকু হয়ে গেলে, ইতিহাস সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তৈরি হলে, মোটা বই, বড় বই যাই বলো বা অথেন্টিক বই, সেগুলো আস্তে আস্তে পড়া, সাবজেক্ট ওয়াইজ যে বইগুলো আছে সেগুলো শুরু করো। এটুকু পড়লে যে পরীক্ষাগুলো সিভিল সার্ভিস বাদ দিয়ে হয়, সেগুলোর জন্য প্রাথমিক প্রস্তুতি একদম কমপ্লিট হয়ে যাবে। আর সিভিল সার্ভিস বা এ ধরনের পরীক্ষার জন্য পড়তে গেলে এই বই পড়ার পরে, প্রাথমিক ধারণা তৈরি হওয়ার পরে অন্যান্য সাবজেক্ট ওয়াইজ বইগুলো পড়লে ভালো হয়। অশোক সম্বন্ধে আরেকটা তথ্য তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে সাঁচি স্তূপ। এই সাঁচি স্তূপ বর্তমান মধ্যপ্রদেশে অবস্থিত। এটি তৈরি করেছিলেন সম্রাট অশোক। তো এই ছিল আমাদের মৌর্য বংশ। মৌর্য বংশ নিয়ে বাদবাকি ইতিহাস বা মৌর্য বংশ সংক্রান্ত আরও যেসব তথ্য রয়েছে সেগুলো আমরা পরে আবার দেখব। তো ইজেবল হিস্ট্রিতে মৌর্য বংশ আমরা এখানে শেষ করছি। পরবর্তী চলে আসবো আমরা সেন্ট্রাল এশিয়ান কন্ট্যাক্ট বা আলেকজান্ডারের চলে যাওয়ার পরে যে শাসক গোষ্ঠী বা রাজারা ছিল, তারা ভারতবর্ষের ইতিহাসে কিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং ভারতবর্ষের ইতিহাসে কী কী অবদান রেখে গেছে।